আসসালামু আলাইকুম লিসনার্স, ভৌতিকতার 177তম এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি ডক্টর আলিফ। আশা করছি সবাই ভালো আছেন। গরমে যখন নাকাল তখন হয়তো বা বাংলাদেশে কিছুদিন আগে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে এবং আপনাদের সবার মন সেই ঝড় বৃষ্টির মতো ঠান্ডা আছে। আজকে থাকবো কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আপনাদের সবাইকে বলছি যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, যদি চান আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক এবং আমাদের শেয়ার বাটনটি হিট করে আমাদের আজকের এপিসোডের লিঙ্কটি সব জায়গায় পৌঁছে দিতে পারেন। আপনার একটি লাইক কিন্তু আমাদের আরও কিছু লিসনার নিয়ে আসবে। আপনারা যেহেতু প্রথমেই শুনছেন তাই আপনাদেরকে বলছি, একটি লাইক আমাদের লিসনারদেরকে আরও মোটিভেট করতে পারে, আমাদেরকে মোটিভেট করতে পারে আপনাদের জন্য আরও ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করবার জন্য। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আমাদেরকে আজ যিনি ঘটনা পাঠিয়েছেন আপনারা তাকে সবাই চেনেন, তার নাম ফাইজুল ইসলাম ভাই। এবং ফাইজুল ইসলাম ভাই বর্তমানে কলকাতায় আছেন এবং সেখান থেকে তিনি কিছু কিছু ঘটনা কালেক্ট করছেন। আজ তিনি একটি ঘটনা পাঠিয়েছেন যেটি অনেক দিন আগের ঘটনা, আর তাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম সৌমিক মিত্র। সৌমিক মিত্র দা তিনি একটি পরিত্যক্ত হাসপাতালের ঘটনা পাঠিয়েছেন ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে। তো ঘটনাটা শুরু হচ্ছে 1976 অথবা 77-এর দিকে। বর্তমানে হাসপাতালটি পরিত্যক্ত, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হাসপাতালটি তখনও পরিত্যক্ত ছিল। এখনের অবস্থা একদম জরাশীর্ণ, ভেঙে চুরে একদম একাকার, চারিপাশে গাছগাছালি। ওই মুহূর্তে ওই জায়গাটায় গাছগাছালি থাকলেও অনেক প্রাণ চাঞ্চল্য ছিল সেই এলাকাটাতে। সে এলাকাটা কলকাতারই কোনো একটা জায়গার এলাকা, আমি সেটির নাম বলছি না এবং সেটিও আমাকে ফাইজুল ইসলাম ভাই শেয়ার করেননি। তার পাশে একটি গ্রাম ছিল, সেই গ্রামে থাকতেন সৌমিক মিত্রর দাদা এবং তার দাদার থাকাকালীন অবস্থায় সেখানকার ঘটনা তিনি শেয়ার করেছেন। তো সৌমিক মিত্র দাদার ভাষ্যমতে সেই এলাকাটার মধ্যে অ্যারাউন্ড 4 থেকে 5টি বাড়ি ছিল সেই জায়গাটাতে, মানে 4 থেকে 5টি গ্রাম ছিল। আর সেই গ্রামে সেই হাসপাতালটা পাশে যে গ্রামটা ছিল সেটা ছিল সৌমিক মিত্র দাদার বাড়ি। তো সৌমিক মিত্র দাদার নামটি তিনি আমাকে শেয়ার করেননি। তো তার দাদা ছিলেন সেখানকার প্রধান বলতে সেখানকার গুরুজনদের মধ্যে একজন। তিনি সার্বিক বিচার করতেন, এলাকার মধ্যে কোনো প্রবলেম হলে মানুষের বিচার করতেন এবং কোনো প্রবলেম হলে এগিয়ে যেতেন। তাদের একটা টিম ছিল যারা এই ধরনের কাজগুলো করতেন, সৌমিক মিত্র দাদা। তো তার দাদারা ছিল 4 ভাই, এর মধ্যে তিনি ছিলেন সবার বড়। তো ওই মুহূর্তে সেইবার সেটা ছিল হয়তো সম্ভবত দুর্গাপূজার সময়কার ঘটনা। তো সেখানে যে হাসপাতালটা ছিল সেই হাসপাতালটা তখন খুবই বলা চলে যে ওই জায়গাটা হ্যাপেনিং ছিল। কিন্তু হাসপাতালটা এখন যেরকম একদম জরাশীর্ণ, তখন জরাশীর্ণ ছিল না, মানুষও ছিল না ওই হাসপাতালে। মাঝে মধ্যে তাও হাসপাতালের বাইরে এসে একদম শহর থেকে ডাক্তার যে মাঝে মধ্যে বসতেন নিজ এলাকায় সেবা করার জন্য। কিন্তু এছাড়া ওই হাসপাতালেও কোনো মুভমেন্ট ছিল না, গেট তালা ছিল। হাসপাতালের বাইরে দিয়ে এরকম পাতা পড়ে থাকতো, গাছের পাতা পড়ে থাকতো, ভেতরে পরিষ্কার ছিল না একদম। ওটা কি বলে, মাকড়সার জাল টাল ছিল পরে। তো এই জায়গার পাশ দিয়ে খুব একটা লোকজন চলাফেরা করতো না। তো মুরব্বীদের কোনো প্রবলেম ছিল না, বাচ্চা কাচ্চারা তারা ওই হাসপাতালের পাশে যেত না। তো একদিন ওই এলাকার মধ্যে একটা লোক সকালবেলা প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে ওই যিনি দাদা আর কি, সৌমিকদার দাদা, তার কাছে আসছে, তার বাড়িতে এসছে। তো তাদের ভাইদের ঘর সবগুলো আলাদা আলাদা কিন্তু পাশাপাশি। তো তারা সবাই দৌড়ে একসাথে আসছে। কী ব্যাপার, কী কাহিনী, তুমি চিৎকার করছো কেন? এটা তাদেরই পরিচিত একজন লোক বলছে যে তাড়াতাড়ি আসেন, হাসপাতাল বিল্ডিংয়ে আসেন। তুই হাসপাতালের বিল্ডিংয়ে কি? উনি কথা বলতে পারছিল না, যিনি দৌড়ে এসছে, মানে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তো সবাই বলছে যে হাসপাতাল বিল্ডিংয়ে কী হয়েছে? আপনারা তাড়াতাড়ি আসেন, হাসপাতাল বিল্ডিংয়ে তাড়াতাড়ি আসেন। যে দেখে হাসপাতাল বিল্ডিংয়ের সামনে যে গাছটা ছিল, বড় একটা গাছ ছিল, সেই গাছটা সম্ভবত রাবার গাছ বা কিছু একটা ছিল। সেই গাছের ডাল ধরে একটা লাশ ঝুলছে। তো ওখানকার মহিলারা সবাই চিৎকার দিয়ে ওঠে যে লাশ ঝুলছে, এটা তো আনএক্সপেক্টেড, প্লাস এরকম ঘটনা এটাই প্রথম। লাশ ঝুলছে তো এরকমভাবে ঝুলছে যে লাশের জিভ পুরাটাই বের হয়েছিল। নর্মালি আমরা মুখের ভিতরে জিভের সাইজ যেরকম দেখি সেরকম না,
অনেক বড় হয়ে বের হয়েছিল। তো পরে লাশ নামানো হয়। ওইখানকার যে ওখানে হাবিলদার ছিল বা পুলিশ থানার যে লোকজন ছিল তারা এসে লাশটাকে শনাক্ত করে বা লাশটাকে নিয়ে যায়। লাশটা কার এটা তারা জানে না, লাশটা ওই বাড়ির কেউ না, এবং আশপাশের বাড়ির লোকজনরা তাদের পরিচিত ছিল, কিন্তু কেউ জানতো না যে লাশটা কার। এই লাশটা একটা মহিলার লাশ, এবং ওই লাশটার মধ্যে একটা শাড়ি পরা পেঁচানো ছিল যখন লাশটা ঝুলছিল, কিন্তু আর কোনো কাপড় ছিল না। তো যখন ডেড বডিটা নামায় তখন অলরেডি কাপড় খুলে গেছে। তো সবাই খুব চিৎকার করে ওঠে, কারণ সারা শরীরের মধ্যেই বড় বড় আঁচড়ের দাগ, মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে গুনে গুনে পোজ দিয়েছে। তো পরে লাশ তো চলে যায়। তো এলাকার লোকজনরা ওই মুহূর্তে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ ওই এমনিতেই এটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল। তার দাদার পিছনে পূর্ব আমলের লোকজনরা নাকি এই হাসপাতালটা তখন ওইখানের লোকজনদের জন্য বরাদ্দ ছিল বা কিছু একটা ছিল, কিন্তু এরপর থেকে ওই হাসপাতালে কেউ তেমন একটা বসে না। কেন বসে না এটা শ্রমিকদের দাদারাও তখন জানতো না, কিন্তু হাসপাতালটা বহুদিন যাবৎ বন্ধ ছিল। তো ওইটার পাশ দিয়ে লোকজন যাতায়াত করতো না। আবার এরকম কিছু রিভিলও হয় নাই যে কেন কোনো সমস্যা কিনা। তো ওই লাশটা যেদিন ওই জায়গা থেকে সরানো হয়, তো শ্রমিকদার যে রিলেটিভসদের মধ্যে একজন, মানে শ্রমিকদার তার দাদার ভাইদের একজনের সন্তানদের মধ্যে একটা মেয়ে ছিল। মেয়েটার বয়স ছিল 12 বছর। তো মেয়েটা হচ্ছিল পানি আনতে, পাশের বাড়ির চাপকল থেকে পানি আনতে যায়। তো পানি আনতে যাওয়ার পরে মেয়েটার ব্যাক করে না। কিরে মেয়েটা ব্যাক করে না কেন? পাশার লোকজনরা সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে যে মেয়েটা কোথায়। তো এলাকার লোকজনরা সবাইকে জড়ো করে ফেলে, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আশপাশে যে বাজার ছিল সেই বাজারের মধ্যেও চেক করতে যায় যে মেয়েটা কি সেখানে আছে কিনা। পাশের বাড়িতে যে জায়গায় পানি আনতে গেছে সেই জায়গায় চেক করে, কিন্তু হাসপাতাল ছিল একটু ব্যাকওয়ার্ডে। তো সবাই মিলে চিন্তা করে আচ্ছা যখন হাসপাতালে যেয়ে দেখেই তো মশাল জ্বালিয়ে, ওই সময় মশালের খুব প্রচলন ছিল, তো মশাল জ্বালিয়ে তারা ওই হাসপাতাল বিল্ডিংয়ের সামনে যায়। যে দেখে মেয়েটা ঠিক যে গেটের সামনে 2টা স্টেপ সিঁড়ি ছিল, সেই সিঁড়ির উপর পড়ে আছে আর কি, অজ্ঞান অবস্থা। পরে মেয়েটাকে সবাই পানি ছিটায়, কিন্তু মেয়েটা তখনও ব্যাক করেনি, তো জ্ঞান ফেরেনি। তো বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পরের দিন সকালবেলা মেয়েটা একটা লম্বা ঘুম, এরকম একটা যে মনে হচ্ছিল যে মেয়েটা একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে। এটা শ্রমিকদারই আত্মীয়, সম্ভবত শ্রমিকদার দাদি হয় বা ফুপি হয়, এরকম কিছু একজন। তো যখন মেয়েটাকে জ্ঞান ফেরার পর মেয়েটা খুব চিৎকার করে সবাইকে দেখে ভয় পেতে থাকে যে আমাকে মেরো না, আমাকে খুন করো না, আমি বাঁচতে চাই, এরকম কথা বলে ওঠে। তখন সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে কী ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? তোমার এরকম তো তুমি পানি আনতে গেলে এরপর তো তোমাকে আমরা সেই হাসপাতাল বিল্ডিংয়ের সামনে অজ্ঞান অবস্থায় পাই। তুমি হাসপাতাল বিল্ডিংয়ের এখানে কি করো? তোমার তো যার কথা ওই বাড়িতে, তুমি হাসপাতাল বিল্ডিংয়ের সামনে পেছনের দিকে কীভাবে গেলা? তা ও বললো যে ওই বাড়িতে যাওয়ার পথে বাড়ির পেছন দিক দিয়ে যাওয়ার সময় শর্টকাট রাস্তাটা নিতে যাওয়ার সময় তখন একজন লোক তাকে ডাক দেয়। লোকটা পরনে কালো কাপড় পরা ছিল, পুরা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা। তো মেয়েটা বলতে থাকে যে মেয়েটাকে এমনভাবে হিপনোটাইজ করে ফেলে, মেয়েটা বলতে থাকে যে আমাকে বললো আমার সাথে আসো চাপকলের দিকে। তো ওই মেয়েটা বলতেছে যে আমি চিন্তা করলাম চাপকলের দিকে, তো 12 বছরের মেয়ে, ছোট মানুষ। তো ওই লোকটাকে ফলো করতে করতে সে পেছন দিকে চলে যায় হাসপাতাল বিল্ডিংয়ের দিকে। তো সেই হাসপাতাল বিল্ডিংয়ের কাছে যাওয়ার পরে মেয়েটা যখন দেখে যে ওই লোকটা তখন ওই হাসপাতাল বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে এবং মেয়েটাকে বলছে তুমি এখানে দাঁড়াও, চাপকল পেছনেই। তো মেয়েটা বলে যে এটা তো হাসপাতাল বিল্ডিং, এখানে তো কোনো চাপকল নাই। তো মেয়েটা তখন ভয় পেতে থাকে, কারণ লোকটা ওই হাসপাতাল বিল্ডিংয়ের পেছনে যাওয়ার পরে লোকটা আর আসছিল না। তো মেয়েটা তখন আস্তে করে বাড়ির দিকে আস্তে আস্তে পেছনের দিকে এগিয়ে পেছনের দিকে যাচ্ছে যে আমি বাড়ির দিকে ব্যাক করি। বাড়ির দিকে ব্যাক করার সময় মেয়েটা ধাক্কা খায় পেছনে একটা মানুষের সাথে। যে লোকটা বাড়িটার পিছনে চলে গেল সেই লোকটা তার পেছনে। এটা দেখে মেয়েটা একটা চিৎকার দিয়ে হাসপাতাল বিল্ডিংয়ের সামনে এসে দেখে যে গেটটা খোলা, হাসপাতাল বিল্ডিংয়ের তালাটা খোলা। সে হাসপাতাল বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায় তালাটা লাগিয়ে। ভেতরে ঢুকে যাওয়ার পরে মেয়েটা বলছিল যে আমি ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢোকার পরে দেখি আমি ওইখানে একটা মানুষ
মানুষটার শরীরে আগুন জ্বলছে, মানুষটা তখন বাইরে, বিল্ডিংয়ের বাইরে, মানে হাসপাতাল বাড়ির ঘরটা, এটা একটা একতলা বাড়ি আর কি, একতলা বাড়ির উপরে টিন শেড, চারিপাশে পাকা করা ছিল ওই মুহূর্তে, ওই সময়। তো পাকা করা বলতে ইট মিক্সড, ইট দিয়ে বানানো আর কি, ব্রিকের। তো মেয়েটা বলছিল যে আমি যখন জানালা দিয়ে মুখ দেখি যে বাইরে কেউ আছে কিনা, আমি দেখলাম যে লোকটা আমাকে এখানে নিয়ে আসলো সেই লোকটার শরীরে আগুন জ্বলছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে গন্ধ বেরোচ্ছে। আর চিতা দিলে শরীর থেকে যেরকম চটচট করে শব্দ হয়, সেই শরীর থেকে মনে হয় কিছু চটচট করে ছিটছে। মেয়েটা ওইটা দেখে অজ্ঞান হয়ে যায়, কিন্তু মেয়েটা অজ্ঞান হয়েছে হাসপাতাল বিল্ডিংয়ের ভেতরে। তখন মেয়েটাকে বলা হয় যে মেয়েটার কথা শোনে যে মেয়েটা যদি হাসপাতাল বিল্ডিংয়ের ভেতরে অজ্ঞান হয় তাহলে বাইরে কি করছিল? হাসপাতাল বিল্ডিং তো তালা দেওয়া ছিল, ওই মুহূর্তে তো ওই জং ধরা তালাই পড়েছিল। তো পুরাতন আমলের তালা, তো বড় সড়ো তালা, পুরো জং ধরা। সেই তালাটাকে দেখার পরে সবাই বলে যে তো তালা দেওয়া, এটা তো কেউ খোলেনি। তখন মেয়েটাকে আসলে ওই পুরোহিত নিয়ে আসে, মন্দিরের পুরোহিত নিয়ে আসে, সেখানে দুটো মন্দির ছিল, বেশ নাম করা মন্দির ছিল, সেই মন্দিরের পুরোহিত নিয়ে আসার পরে ওরা ওনাদের রিচুয়াল ফলো করে মেয়েটাকে নর্মাল করার চেষ্টা করে। আসলে মেয়েটা নর্মাল হচ্ছিল না, মেয়েটা একটা ট্রমার মধ্যে পড়ে গেছিলো, মেয়েটা একটা চিন্তার মধ্যে পড়ে গেছিলো, মেয়েটা বাড়ির থেকে বের হচ্ছিল না। এবং এই মেয়েটার ঘটনা শুনে আশপাশের লোকজনরা তাদের নিজেদের বাচ্চাদেরকে সবাই সাবধানে রাখতে শুরু করে। তো পরের দিন ওই মেয়েটার ঘটনা ঘটার কয়েকদিন পর হঠাৎ সকালবেলা তিনি এরকম দাঁত পরিষ্কার করছিলেন। তো এলাকার লোকজনরা প্রায় 7-8 জন মিলে তাদের বাড়িতে আসে, যেহেতু তিনি প্রধান এবং সেখানকার মুরব্বীদের মধ্যে একজন ছিলেন শ্রমিকদার দাদা। তো এলাকার লোকজনরা সবাই জড়সড় হয়ে যায়, প্রায় 15-20 জন। ঘটনা কি, তোমরা সবাই এখানে আসছো কেন? তো বলে যে আপনি আগে বসেন, মশাই আপনি আগে বসেন চেয়ার নিয়ে, আমরা আপনাকে বলছি। তখন একটা ছেলেকে তখন বলে তুই দাঁড়া, বল কি ঘটনা ঘটেছে। তো সেই লোকটা ওই গ্রামেরই বলছে যে আমি কালকে বাজার থেকে আসছিলাম, বাজার থেকে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে আমি কখন যে আসলে হাসপাতাল বিল্ডিংয়ের রাস্তাটা নিয়ে নিয়েছি এটা আমি বুঝতে পারিনি। তো হাসপাতাল বিল্ডিংয়ের পাশে যখন চলে আসছিলাম আসলে তখন আমার অতটা ভয় করে নাই, কিন্তু কাছাকাছি চলে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল ওই হাসপাতাল বিল্ডিংয়ের পাশে যে গাছটা আছে, এই গাছের উপর থেকে আমাকে কেউ কিছু ঢিল দিল। ঢিলটা আমার শরীরে পড়ে নাই, কিন্তু ঢিলটা আমার সামনে এসে পড়েছে। তো তিনি বলছে যে আমি তখন চারিপাশে তাকাই, উপরের দিকে তাকাই, দেখি উপরের দিকে কেউ নাই। তো আমার হাতের মধ্যে একটা কুপি ছিল, কিন্তু কুপিটা ওই মুহূর্তে আমি জ্বালাচ্ছিলাম না, কারণ আমি ওইটাও একদম রাতের বেলা ছিল, আসলে কুপিটা আমার দরকার ছিল না, কারণ আমি চিনি রাস্তাটা। তো বুঝে গেছিলাম যে হাসপাতাল বিল্ডিংয়ের সামনে। তো গাছের উপর থেকে হয়তো আমি তখন ধরে নিয়েছিলাম যে গাছের উপর থেকে হয়তো কেউ কিছু ঢিল মারলো নাকি। আমি আসলে উপরের দিকে তাকাই, গাছে হয়তো বা কোনো পাখি থাকতে পারে, উপর থেকে কিছু পড়তে পারে। তো আমি জিনিসগুলো পজিটিভলি, মানে একদম পজিটিভলি নিয়ে আমি আসলে কিছু চিন্তা করছিলাম না, খারাপ কিছু। তো আমি চিন্তা করলাম যে আসলে ক্রস করে চলে যায়, এত কিছু ঝামেলা করার দরকার নাই। হঠাৎ করে দেখলাম দুটা লোক একটা মানুষকে টেনে হাসপাতাল বিল্ডিংয়ের সামনে নিয়ে যাচ্ছে। আমি পাশে একটা ঝোপ ছিল, এই ঝোপের মধ্যে লুকিয়ে যাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি লুকানোর পরও তারা আমাকে দেখতে পাচ্ছে এবং তারা যা করছিল সেটা আমাকে দেখাতে চাচ্ছে। আমি দেখলাম যে দুইটা লোক হাসপাতাল বিল্ডিংয়ের সামনে একটা লোককে নিয়ে গেল এবং আমি একদম পরিষ্কার, উপরে চাঁদ ছিল, চাঁদের আলোতে দেখতে পাচ্ছিলাম অন্ধকারে ওই যে দুইটা সিঁড়িটা ছিল, সেই সিঁড়ির উপরে সেই লোকটাকে তারা যেরকমভাবে আমরা ছাগলের বলি দিই না, সেরকমভাবে ওই দুইটা লোকের মধ্যে একটা লোক ছিল যারা যে একটু মোটাসোটা, সে এক কোপ দিয়ে ওই লোকটার মাথাটা তার শরীর থেকে আলাদা করে দিল। আর ওই লোকটা তখন কান্না করছে, ওই শ্রমিকদার দাদার সামনে বলছে আর কান্না করছে যে আমাকে বাঁচান, আমি বলতে পারবো না। ওই লোকটার মাথাটা যখন কেটে দিল, মাথাটা গড়িয়ে আমার কাছে ঝোপের কাছে চলে আসলো। আমি তখন এক দৌড় দিলাম, বাড়িতে গিয়ে আমি সবাইকে চিৎকার করে বলতে লাগলাম যে হাসপাতাল বিল্ডিংয়ের সামনে আমি এই জিনিস দেখেছি। তখন লোকজন সবাই, গতকালকে রাতেই আমার বাড়ির লোকজনরা সবাই মিলে ওই জায়গায় আমরা সবাই মশাল জ্বালিয়ে ওই বিল্ডিংয়ের চারিপাশে খোঁজার চেষ্টা করেছি আশেপাশে কেউ আছে কিনা। আমরা কাউকে কিচ্ছু পাই নাই, আমরা কোনো মানুষ দেখি নাই, কিন্তু সেই জায়গায় যেই রক্তটা একটা মানুষের থাকতে পারে, যে পরিমাণ রক্ত ঝরতে পারে, সেই রক্তটা আমরা সেই জায়গায় দেখেছি। সেই
সিঁড়ির উপরে কিছু রক্তর ছোপ ছোপ দাগ দেখেছি, কিছু রক্ত ছড়িয়ে আছে দেখেছি। এখন আপনি এটার বিহিত করেন, যদি এরকমভাবে চলতে থাকে তাহলে তো আমরা ওই জায়গায় থাকতে পারবো না। আপনার যদি কোনো পরিচিত লোক থাকে এখানে নিয়ে আসেন, নইলে ওই বিল্ডিং ভাঙেন, এই বিল্ডিং আমরা রাখতে পারবো না। কারণ আমাদের এলাকার লোকজনরা যদি সেখানে ঠিকমতো চলাফেরা করতে না পারে, কিছুদিন আগে আপনাদের বাড়ির মেয়ে এখানে গিয়ে এফেক্টেড হলো, এখন সেই মেয়ে ঠিকমতো কথা বলে না আপনাদের কারোর সাথে। কারণ আমাদের বাড়ির এই ছেলের সমস্যা হলো, এখন যদি অন্য কেউ বিপদে পড়ে, বয়স্ক একজন কেউ থাকে, সে তো মারা যেতে পারে, সে তো ভয়ে মারা যেতে পারে। তা আমরা সব মিলে আপনার ডিসিশন নেন, আর এটা তো সরকারি জায়গার মধ্যে করা, এখন এটা যেভাবে হোক আমরা ভেঙে ফেলবো। তো গ্রামের কিছু মানুষ এটার পক্ষে ছিল, কিছু মানুষ এটার পক্ষে ছিল না। আর শ্রমিকদের দাদা বলেছে যে আমরা আর কিছুদিন দেখি, আমরা এক মন্দিরের পুরোহিতকে সে জায়গায় পাঠাই, যে পাঠানোর পর দেখি কি অবস্থা হয়। তো 3-4 দিন পর এক পুরোহিতের সময় পাওয়া যায়, তাদের বাড়ির থেকে প্রায় 20 মাইল দূরের এক পুরোহিতকে পাওয়া যায়, যিনি এইসব কাজগুলো নিয়ে নর্মালি ডিল করেন। সেই পুরোহিত তাদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর সেই মন্দিরের সামনে তিনি অনেকক্ষণ ছিলেন। প্রায় অনেকক্ষণ থাকার পর তিনি বললেন যে আসলে এইখানে কি আছে, এখানে হয়তো কিছু শয়তান থাকতে পারে, আপনারা একটা কাজ করেন, আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি, এই সুতাটা এই গাছের মধ্যে বাঁধেন। এবং সেই গাছের মধ্যে চারিপাশে তিনি পানি পরে কি জানি ছিটালেন, কিছু ফুল ছিটালেন, আর একটা একটা সুতা একটা পাক দিয়ে বেঁধে আবারও নিজেদের একটা পাক দিয়ে বেঁধে দিলেন। বললেন যে এরপরে যদি কোনো কিছু হয় আমাকে জানাবেন। এর ঠিক 1.5 মাস পর, 1.5 মাসের মধ্যে সবাই আর তেমন একটা নিউজ পায় নাই, বা কোনো একটা সমস্যা হচ্ছে বা কিছু এরকম কিছু শোনে নেই। 1.5 মাস পর জানতে পারে যে পুরোহিত তাদের কাছে বাসায় এসেছিল, সেই পুরোহিতটা মৃত্যুবরণ করেছে, মারা গেছে। সেই পুরোহিতটা এমনিতেই বয়স্ক ছিল, 65-70 বছর বয়সের ছিল, কিন্তু সেই পুরোহিতটা বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সাধারণ মৃত্যু হিসাবে সবাই জানে, যেহেতু এলাকার মানুষ, এবং সবাই যখন খবর পায়, তো 20 মাইল দূর, খুব বেশি দূরে না, সবাই খবর পেয়ে যায়। কারণ তিনি তো আসলে আপডেট জানতে চেয়েছিলেন কোনো সমস্যা হচ্ছিল কিনা। কিন্তু এর 1.5 মাসের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু পুরোহিত মারা যায়। তো তারা এর মধ্যে আর কোনো ইনসিডেন্ট ঘটে না। ইনসিডেন্ট না ঘটানোর কারণে তারা আসলে মনে করে যে হয়তো পুরোহিতের জিনিসটা কাজে লেগে গেছে, এখন সেখানে আর কোনো সমস্যা নাই। তারপরও লোকজনরা ওই জায়গায়, যেহেতু একটু ভয়ঙ্কর জায়গা, ভয়ের জায়গা, লোকজনরা একটু বেছে চলতো ওই জায়গায়, যে সচরাচর ওই জায়গা দিয়ে চলাফেরা করতো না। শ্রমিকদার দাদা তিনি গভীর রাতের দিকে, ওই সময় প্রচণ্ড বৃষ্টি, বর্ষাকালে আশেপাশে বেশ পানি টানি জমেছিল। তো বর্ষাকালের সময় তিনি ওই জায়গাটা দিয়ে মুভ করছিলেন, কিন্তু পানির মধ্যে দিয়ে, মানে অনেক বৃষ্টি হয়েছে, তো তখন গোড়ালির সমান পানি ছিল। তিনি পানি ক্রস করে ওই হাসপাতালের সামনে দিয়ে, পেছন দিয়ে হাসপাতালের সামনে দিয়ে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। আসলে তিনি গিয়েছিলেন অন্য দূরে, গঞ্জে গিয়েছিলেন, সেখান থেকে আসবার পথে সেই পথটা পড়ে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, একদম কুচকুচে অন্ধকার ছিল, তো টর্চ ওনার হাতে ছিল না। ওনার হাতে যেটা ছিল হচ্ছে, ওনার হাতে একটা হুক্কা ছিল, এবং ওই হুক্কাটা উনি খেতে খেতে মুভ করতে করতে আসছিলেন আর কি। তো হুক্কাটার মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছিলো, তো পাশের এক গ্রাম থেকে হুক্কা জ্বালিয়ে তিনি এই বাসায় চলে আসছেন। তো তাদের বাড়ির কাছাকাছি চলে আসার পরে তিনি ওই হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় তার কাছে মনে হলো যে তিনি যেই জায়গাটায় দাঁড়ালেন, মানে তিনি যে জায়গাতে হেঁটে গেলেন, তো পানি হেঁটে যাওয়ার সময় পানির যে শব্দটা হয়, সেটা তার থেকে 2-3 ফিট দূরেও একই শব্দটা পেলেন। আর আপনি জানেন যে আপনি একা, ওই জায়গাটায় কেউ নাই। আপনি যদি এখানে পানি হাঁটানোর সময় আপনার মনে হয় যে আরেকজন পানি পাড়িয়ে হাঁটছে, তো আপনি নিশ্চয়ই বুঝে যাবেন যে পাশে কেউ আছে। তো শ্রমিকদার দাদা ওখানে দাঁড়িয়ে যায়, একদম স্থির দাঁড়িয়ে যায়, যে শব্দটা কোন দিকে আসছে জানার জন্য। তিনি দেখলেন, মানে যখন তিনি ওই জায়গায় দাঁড়ালেন তখন পাশে কিছু ছিল না। আশপাশ তাকানোর সময় যখন হাসপাতাল বরাবর তার চোখ পড়ে, তখন তার মনে হলো তার থেকে 5-7 ফিট দূরে একটা মানুষ পড়ে আছে। মানুষটা পানির মধ্যে পড়ে আছে, পানির মধ্যে কেমন একটা ভেসে অবস্থা, অর্ধেক শরীরটা পানির নিচে, অর্ধেক শরীরটা পানির উপরে, মানে কান পর্যন্ত পানির নিচে, বাকি শরীরটা ওই যতটুকু পানি আর কি, বোঝা যাচ্ছিল যে ওইখানে একটা মানুষ পড়ে আছে। তো তিনি যেটা চিন্তা করেছেন, হয়তো এই জায়গায় এসে ভয় পেয়ে পড়ে গেছে বা কিছু একটা হবে, তিনি দৌড়ে যান, ঘাবড়ে যে দৌড়ে বলে কি। তো উনি কাছে যাওয়ার পরে দেখেন যে ওই যে দেহটা পড়েছিল, সেই দেহটার মধ্যে
মানুষের মুখের স্ট্রাকচারের কোনো কিছুই তিনি ওই জায়গায় পাননি, কারণ তিনি তো আসলে আইডেন্টিফাই করতে চাচ্ছিলেন এটা কোন বাড়ির ছেলে। তো ছেলে ছেলে ভাব, একটা ছেলে মনে হচ্ছিল ওটা ছেলের বডি পড়ে আছে। তো উনি যখন বডিটা ধরতে যান, যে দেখেন যে মুখের মধ্যে কোনো নাক, চোখ, কান অথবা ঠোঁট কিছুই না, এটা একটা প্লেন, মনে হচ্ছে একটা পুতুলের মতো, কিন্তু সারা শরীরে যে নর্মাল স্ট্রাকচার সেটা দেখা যাচ্ছিল। তো তিনি ওই জায়গায় ওই খালি ওটাকে ফেলে একটা দৌড় দিয়ে বাড়ির কাছে চলে আসে। বাড়ির কাছে চলে আসার পরে বলে যে আমি আবারও আজকে হাসপাতাল বাড়ির সামনে দিয়ে আসলাম, মাঝখান দিয়ে তো আসলাম, কোনো সমস্যা হলো না, কিন্তু আজকে আমি আসার পথে এরকম একটা মানুষ দেখলাম, তোমরা সবাই আমার সাথে চলো। তো তারা আবারও এরকম মশাল জ্বালিয়ে বাড়ির লোকজন, মহিলারা সহ সেই জায়গাটায়, সেই রাতের বেলা গভীর রাতে সেই হাসপাতাল বিল্ডিংয়ের সামনে আসে। এই বিল্ডিংয়ের সামনে চলে আসে তারা। আসার পর দেখে যে এই পণ্ডিত এসছিলেন, সেই পণ্ডিত যে গাছের মধ্যে যে দুটা কাপড় মানে দুটা সুতা বেঁধে গেছিলেন সেটা নাই ওই জায়গাটাতে। যে জায়গাটায় সুতা বেঁধেছিলেন ওই জায়গায় হাতের রক্তের ছোপ ছোপ দাগ, হাত দিয়ে রক্তটা মোছা হয়েছে বা কিছু একটা, ওই জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। গাছের উপর থেকে মনে হচ্ছিল যে কেউ শব্দ করে করে গাছের উপর দিয়ে কেউ ঝুলছে বা কিছু একটা। ওই মুহূর্তে সবাই মনে হচ্ছিল যে গাছের মধ্যে বানর আছে বা এরকম বানর এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। তো সবাই উপরের দিকে আগুন ছুঁড়ে মারতে চায় বা মশাল জ্বালিয়ে ধরে, অনেক চিৎকার চেঁচামেচি এলাকার লোকজনদের মধ্যে। কিন্তু আসলে ওই জায়গাতে তারা কিছুই মুহূর্তে সবাই মিলে যাওয়ার পর দেখে না। এরপর থেকে ওই জায়গাতে ওখানে সবাইকে বলে দেওয়া হয়, বাড়ির সবাইকে বলে দেওয়া হয় যে হাসপাতাল বিল্ডিংয়ে যেন না যাওয়া হয়। উপস্থিত সবাই ওই দিনের পর থেকে প্রায় অলমোস্ট প্রতিদিন হাসপাতালের ভেতর থেকে ওই জায়গার থেকে সাউন্ড শুনতো। কোনো মহিলা কান্না করছে, মহিলার ওখান থেকে হয়তোবা কোনো মহিলাকে পেটাচ্ছে কেউ, কোনো পুরুষ চিৎকার করছে। সেই চিৎকারের শব্দ মনে হচ্ছিল যে চিড়িয়াখানার খাঁচার মধ্যে যদি কাউকে কোনো জীবজন্তুকে বেঁধে আটকে রাখা হয়, সেই চিৎকারটা, এটা কোনো বাঘেরও চিৎকার না, মানুষেরও চিৎকার না, কুকুরের চিৎকার না। এই চিৎকারগুলো খুব অস্বাভাবিক সাউন্ডে তারা সবাই পেতে শুরু করলো। সেই বাড়ির লোকজনরা, স্পেসিফিক সেই বাড়ির লোকজনরা, আশপাশের বাড়ির লোকজনরা সবাই জানতো, কিন্তু তারা এই জায়গা দিয়ে মুভ করতো না বিধায় তাদের আসলে এই বাড়ির লোকজনদের উপর তেমন একটা খেয়াল ছিল না। কিন্তু এই বাড়ির লোকজন স্পেসিফিক্যালি ওই হাসপাতাল এলাকার বাড়ি, যেটা শ্রমিকদার দাদার বাড়ির লোকজনরা, তাদের ঘর বাড়ি যারা ওই হাসপাতাল থেকে কাছাকাছি কিছু ছিল, তারা সবাই মনে হতো যে ওই হাসপাতালের ভেতর থেকে সাউন্ড আসছে, এরকম কোনো মহিলা কান্না করছে, কোনো মহিলাকে মনে হয় কেউ পেটাচ্ছে, এরকম চিৎকার শব্দ পাওয়া যেত ওই জায়গা থেকে। এর মধ্যে তারা খোঁজা শুরু করে দেয়, কাকে খুঁজবে। অনেক দূর থেকে একজন হুজুর নিয়ে আসা হয়, মুসলিম হুজুরকে নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয় যে আমরা তো এই জায়গাতে অনেকদিন যাবৎ থাকি, প্রায় 30-35 বছর। তো এই জায়গাতে একটা পরিত্যক্ত হাসপাতাল আছে, আগে সেখানে হাসপাতাল ছিল এবং ডাক্তার এসে বসতো, কিন্তু এরপর থেকে আর কেউ বসতো না বিধায় আস্তে আস্তে সেই জায়গাটা এরকম পরিত্যক্ত জরাশীর্ণ হয়ে যাচ্ছে। ওই বাড়িটা এখনও ইনট্যাক্ট আছে, কিন্তু ওই বাড়ির আশপাশে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আপনি যদি আমাদের জন্য কিছু করতেন। তো মসজিদের ওই হুজুর যিনি আছেন, তিনি তার সাথে আরও 2জন লোক আছে, তারা ওই বাড়িতে গেলেন, ওই মন্দিরের আশপাশটা ঘুরলেন এবং মন্দির ছাড়াও সেই হাসপাতালের আশপাশটা, হাসপাতাল বলে এটা ছোট্ট একটা বাড়ি আর কি, পরিত্যক্ত, সেইটার আশপাশে ঘুরলেন, চেষ্টা করছিলেন যে আসলে কিছু বের করার জন্য। তো হুজুর বলল যে আসলে দিনের বেলা এসেছি তো আমি আসলে কিছু বুঝতে পারছি না, এক কাজ করি, আপনারা সবাই এই জায়গায় একটু একটা ডিস্টেন্স মেনটেন করে থাকেন, আমি আগামীকাল রাতে আসবো। সেই হুজুরটা আগামীকাল রাতে আসবো বলে গেল, সেই হুজুরটা পরের দিন আর আসলো না। তারা মনে করলো আগে যেরকম পুরোহিতের একটা মৃত্যু হয়ে গেছিল, সেই পুরোহিতের মতো আবার হুজুরের কিছু হলো কিনা। পরে তারা খবর নিয়ে দেখায় যে হুজুর আসলে অনেকটা দূরে গঞ্জে গেছে কাজে, সেজন্য সেখানে আসতে পারেনি। তো হুজুর একটা খবর পাঠিয়ে গেছে যে তিনি আগামীকাল আসবেন। তো হুজুর আসলে 3 দিন পরে হুজুর রাত 10টার দিকে আসেন হচ্ছে তার সাথে আরও 2জন লোক নিয়ে। তো তারা দেখেন যে হুজুর এখানে বসে আছে এবং হুজুর সবাইকে বলে দেন যে আপনারা এই সীমানার মধ্যে ঢুকবেন না, এবং হুজুর বেশ বড় সড়ো একটা সার্কেল করে ওই গাছকে ইনক্লুড করে, ওই যে হুজুরটা এসেছিল, যেই হাসপাতালটা ছিল সেটাকে ইনক্লুড করে হুজুর বড় একটা সার্কেল আঁকে। হুজুর সার্কেলটা কমপ্লিট করার পরে সাথে সাথেই হুজুরের সাথে যে লোকজনের মধ্যে একটা ছেলে ছিল,
একজন ছেলে ছিল, একটা বয়স্ক লোক ছিল হুজুরের সাথে। সেই বয়স্ক লোকটা আসলে হুজুরের সাথে এসছে, কিন্তু ছেলেটা যেটা ছিল সেই ছেলেটা একটা পাওয়ার নিয়ে পাওয়ার ছিল ছেলেটার মধ্যে, হয়তো বা গ্রামের লোকজন অত কিছু বোঝে নাই। তো হুজুর দেখলো যে ওই ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। সাথে সাথে ওই ছেলেটাকে হুজুর তার কাছে নিয়ে আসলো এবং হুজুর পানি পরে একটা মগের মধ্যে, এটা কি বলে, তামার একটা পানি ঢালার যে মগ ছিল, সেটার পানিটা নিয়ে ওই ছেলেটার মুখের মধ্যে ছুঁড়ে মারে। ছেলেটা কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। তো ছেলেটা বলে যে, হুজুর জিজ্ঞেস করতে থাকে, কী খাইনি তুমি? তো সবাই শুনছে একটা ডিস্টেন্স রেখে। তো বলছে যে, আমি এই জায়গায় কয়েকজনকে দেখতে পাচ্ছি, এরা আমাকে কিছুক্ষণ পরপরই পিছনে মারছে, আপনি একটু পিঠটা খুলে দেখেন। তো হুজুর পিঠটা খুলে দেখে যে ওই মশাল জ্বালানো ছিল, আশপাশে কেউ ভিড় ছিল না। তো হুজুর ওই ছোট্ট কুপি, আসলে মশালও না, ছোট কুপির মধ্যে দেখা যায় ছেলেটার পেছনে নাকি প্রচণ্ড আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে। তো ছেলেটা, হুজুর কিন্তু অত কিছু তখনও শুরু করেনি। তো ছেলেটা বলছে আমাকে আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে, এবং ছেলেটা বলছে যে গাছের উপরে বহু জিনিসপত্র, বহু জিন আছে, গাছের উপরে অনেকেই আছে, ওদেরকে আগে শেষ করতে হবে, গাছটা কেটে ফেলতে হবে। এটা বারবার বলছে, গাছটা কেটে ফেলতে হবে। কিন্তু যখনই গাছ কেটে ফেলতে হবে এই ধরনের কথা শুনছিল, কিন্তু উপর থেকে মনে হচ্ছিল যে তুফান চলছে ওই জায়গাতে। গাছটা এতবার এদিক সেদিক করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওখানে ওই সময় কোনো তুফান বা বাতাস ছিল না। তো হুজুর তখন তার কাজকর্ম শুরু করলো, রিচুয়াল শুরু করলো। হুজুর সূরা পড়া শুরু করলো। আসলে যারা হুজুরকে ডেকেছে তারা তো হিন্দু ধর্মাবলম্বী, তারা তো আসলে বুঝতে পারছে না হুজুর কি করছে। তো সৌমিকদার মতে হচ্ছে যে তারা তাদের মতো কিছু একটা পড়ছিল। পড়ার সময় হুজুর যখন মাঝখান দিয়ে গ্যাপ নিচ্ছিল, তখন মনে হচ্ছিল উপর থেকে সে কান্নার রোল সবাই শুনতে পাচ্ছে। ওই মুহূর্তে উপস্থিত সবাই শুনতে পাচ্ছে কান্নার রোল, কীরকম কান্নার শব্দ। এটা অনেকদিন আগে দেখে সম্ভব, এখন এতজন মিলে শোনা যাবে কিনা আমি জানি না, তবে তখনকার সময় সবাই শুনতে পেয়েছিল উপর থেকে কান্নার শব্দ। মনে হচ্ছে কোনো বিড়ালকে যদি কেউ পেটাতে থাকে সেই ধরনের শব্দ, অথবা কোনো কুকুরকে কেউ যদি জোরে ঢিল মারে যেরকম শব্দ আসে সেরকম শব্দ উপর থেকে আসছে। তো ওই যে ছেলেটা আসছে সাথে করে, সেই ছেলেটা চোখ বন্ধ করে বলছে এখানে 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 13 জন, 13 জন, 13 জন নাকি 13টা জিন সেই গাছের মধ্যে উপস্থিত। তো হুজুর তখন আপনাদের বলছে সবাইকে, আপনারা পিছনে চলে যান, আপনারা সামনে এসেন না। তো হুজুর তখন তার দুয়া পড়া শুরু করলো, বা কোনো একটা সূরা পড়া শুরু করছে, বা কিছু একটা করছিল। এর 10 মিনিটের মধ্যে ওই সূরা যখন শেষ হয়, কান্নার রোল পড়ে যায়, এবং উপর থেকে মনে হচ্ছিল যে কিছু পানি গড়িয়ে নিচে পড়ছে। তো হুজুর বলছে যে আপনারা আগামী 5-7 দিনের জায়গায় কিছু আসবেন না, এখানে একটা পানি দিয়ে যাচ্ছি, সেই পানিটা সন্ধ্যার আগে আপনারা প্রতিদিন 7 দিন এটা ছিটাবেন এই জায়গাটাতে, এই হাসপাতাল বিল্ডিংয়ের আশেপাশে। এবং একা কখনো আসবেন না, মিনিমাম 5 জন সাথে করে নিয়ে আসবেন যদি আপনারা এখানে আসেন। একা আসবেন না, কেউ একা এসে পানি ছিটাবেন না। এই দায়িত্ব কে নেবেন? দায়িত্ব নেওয়ার জন্য কেউ আসে না, দায়িত্ব তখন হুজুরকে দেওয়া হয়, এবং হুজুরকে বলা হয় যে আপনারা আমাদের বাড়িতে থাকবেন এবং আমাদের বাড়িতে মেহমান হয়ে থাকবেন। আপনাদের মেহমান বাড়িতে কোনো ধরনের কমতি থাকবে না, আমরা সবাই ব্রাহ্মণ, আপনার টেনশন নাই। এবং এই জায়গায় আপনি যদি দয়া করে কষ্ট করে 5 দিন যদি এই জিনিসটা আমাদের জন্য করে দেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো হুজুর বলল যে আমার তো আসলে কাজ আছে। তো অনেক সময় অনেক মানে ওটাকে কি বলে, রিকোয়েস্ট করার পরে হুজুর ওখানে থাকতে রাজি হয়। সেই হুজুরের জন্য আলাদা বাড়ি, আলাদা ঘর, এবং সেই হুজুরের নামাজের ব্যবস্থা। কারণ ওই জায়গাটাতে কোনো মসজিদ ছিল না, যদি মসজিদ ছিল সেটা অনেক দূরে হেঁটে যেতে হতো। তো অনেক দিন আগের কথা। তো সেই হুজুরকে সেই বাড়িতে নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়, হুজুরকে সেই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করে, এলাকার লোকজনের মিলে সেই ব্যবস্থাটা সেই শ্রমিকদের দাদার সাথে করে হুজুরকে থাকার ব্যবস্থা করেন। তো প্রথম দিন হুজুর পানি চেনার কোনো প্রবলেম হয় না। একদম পরের দিন, মানে এটা সবাই খুব অবাক হয়ে গেছিল। একদম পরের দিন শ্রমিকদার যে দাদা ছিলেন, সেই দাদার ইমিডিয়েট ছোট ভাই তিনি মারা যান। এবং তিনি মারা যান কীভাবে মারা যান? একদম সুস্থ মানুষ ছিল, কিন্তু মানুষটা যখন বাসায় আসে, বাড়ির বাইরে গিয়েছিল
কাজ থেকে আসার পরে সেদিন প্রচণ্ড রোদও ছিল, এটাও সত্য, কিন্তু লোকটা তো আসে সন্ধ্যার দিকে, বাড়িতে সন্ধ্যার দিকে আসে, কাজ টাজ করে সন্ধ্যার দিকে আসে। ওই সময় তো রোদ ছিল না। সারাদিন তিনি অনেক কষ্ট করেছেন, খেতে ছিলেন, অনেক কষ্ট করেছেন। রাতে বাসা আসার পরে ওই লোকটা নাকি যখন ওই জায়গাতে বাসার মধ্যে ঢোকে তখন বলে যে আমার শরীরটা ভালো লাগছে না, আসলে আমি একটু উকি দিয়েছিলাম হাসপাতাল বিল্ডিংয়ের দিকে, আমার মনে হচ্ছিল যে হুজুর ভালো কাজ করছে, আশা করছি যে ওখানে কোনো সমস্যা হবে না। তো বাড়ির লোকজন জিজ্ঞেস করে তুমি এখানে কেন গেছো, তোমাকে তো ওখানে কেউ যেতে বলে নাই। বলে না, ওখানে তো দাদা বললো যে, দাদা মানে সুমিকদার দাদা বলে যে তুই একটু দেখে এখানে কী অবস্থা। আমি যখন বাড়ির দিকে আসছিলাম তিনি আমার সাথে, তার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, সে আমাকে বলেছে যে তুই একটু দেখে কী অবস্থা। তা আমি একটু উকি মেরে দেখে চলে আসলাম। আমি দেখেছি যে আমার মনে হয় ঠিকই কাজ টাজ হচ্ছে, কারণ হুজুর যেহেতু এখানে আছে থাকতে রাজি হয়েছে, আমাদের মনে হচ্ছে যে এবার আমরা এই জায়গা থেকে আসলে মুক্তি পাবো, এই জায়গায় আসলে আর কোনো সমস্যা থাকবে না। আর আমিও চাচ্ছি যে, উনি এটা বলছে, আমিও চাচ্ছি যে এই বিল্ডিংটা, এই হাসপাতালটা থাকবে না, ভেঙে ফেলবো, হুজুরের সাথে ওই ব্যাপারটা কথা বলবো। এই বলে তিনি বিছানায় শোন, আমার একটু খারাপ লাগছে, আমাকে এক গ্লাস পানি দাও। এরপর থেকে তার চোখ উল্টে গেল, আর কোনো খবর নাই। এরপর থেকে এখানে কিছু শল্য চিকিৎসক ছিল, তাদেরকে নিয়ে আসা, বলে যে উনি আর বেঁচে নেই। এই ধাক্কাটা একটু কষ্টের ধাক্কা, কারণ হঠাৎ করে এরকমভাবে ওই দিনই 5 দিন হুজুর থাকা অবস্থায় উনি মারা যাবে, এই জিনিসটা তখন সবাই খুব চিন্তা করতে থাকে যে এটা কি আসলে ওইখান থেকে হলো কি না কোনো ঝামেলা। কারণ ওই মুহূর্তে তিনি ওই গোল দাগের ভিতরে ঢুকে গিয়েছিলেন যেদিন হুজুর গোল দাগ করেছিলেন, কিন্তু তিনি আবার বেরিয়ে আসেন। মানে হুজুর বলেছিলেন যে আপনারা সবাই পেছনে যান, ওই মুহূর্তে তিনি ঢুকে গেছিলেন, এটা ওনার ভুল ছিল। কিন্তু এইটার জন্য কি এরকম হবে কিনা এইটা নিয়ে একটা ঝামেলা ছিল, মত পার্থক্য ছিল। তো হুজুর এসে বলেন যে এটা হতে পারে নর্মাল ডেথ, অথবা হতে পারে তাদের থেকে তারা কিছু করতে পারে, আমি জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে এটা নর্মাল ডেথ, তবে এই জায়গাটা থেকে আর কিছুদিন পর তারা থাকবে না, এতটুকু আমার বিশ্বাস। এর মধ্যে থেকেই যেই মেয়েটা ছিল, যে মেয়েটার অ্যাফেক্টেড ছিল, সেই মেয়েটার বাবা কিন্তু যিনি মারা গেলেন, তো ওই দিনই তাকে এরকম তার রিচুয়াল অনুযায়ী চিতায় জ্বালানো হয়। চিতা শেষ করার পরে সবাই বাড়িতে ফেরত আসে। বাড়িতে ফেরত আসার পর হুজুর তখন ওই জায়গাতে পানি দিয়ে এসছে, যে পানিটা ছিটানোর কথা সেটা ছিটিয়ে এসছে। হুজুরের যে সাথে যে লোকটা ছেলেটার সাথে ছিল, সেই ছেলেটা বলছে যে বাড়ির থেকে যেন আগামী 3 দিন কেউ ওই বাড়ির থেকে কেউ যেন বের না হয়, এই বাড়িতে একটা বদ নজর আছে, কালো নজর পড়ে গেছে, আপনারা কেউ এই বাড়ির থেকে বের হবেন না, কোথাও যাবেন না, কোনো কিছু দরকার হলে যাবেন না, যদি কোনো কিছু দরকার হয়ও পাশের বাড়ির কাউকে দিয়ে খবর পাঠান, কাউকে এই বাসায় রাখেন, তারা যেন সেই যেন যাবে, কিন্তু আপনারা যেন এই বাড়ির থেকে কেউ বের না হন, আপনাদের উপর একটা খারাপ নজর আছে। সেই ছেলেটার বয়স খুব বেশি না, 18-19 বছর হবে। তো শ্রমিকদার দাদারা তখন একমাত্র তাদের ইমিডিয়েট ছোটো ভাইকে হারিয়ে মোটামুটি সবাই একটু শোকে স্তব্ধ, সবাই একটু মন খারাপ, সবার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেছে এলাকার মধ্যে, গ্রামগুলোর মধ্যে, যে এই হাসপাতাল নিয়ে। পরের দিন সকালবেলা ওই যে দাদার শ্রমিক দাদার যে দ্বিতীয়, মানে দাদার যে ছোটো ভাই যিনি মারা গেছেন, তার ছেলেরা মিলে একটা কাজ করে বসেন হচ্ছে সেই গাছটা কেটে ফেলেন। মানে অর্ধেক, গাছটা বেশ বড় ছিল, হাসপাতালের সামনের গাছটা, সেই গাছটার অর্ধেক কুড়াল দিয়ে কেটে চলে আসেন বাড়িতে। তখন হুজুর আসলে ওই মুহূর্তে বাড়িতে ছিলেন না, তিনি পাশে কোথাও গিয়েছিলেন, কিন্তু ওনাদেরকে একদম স্ট্রিক্টলি মানা করা ছিল যে আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না, এবং এটা যেন কোনোভাবেই না যাওয়া হয়। তো তারা অলরেডি গাছের অর্ধেক কেটে চলে আসে। তো এটা সবাই তা জানতো না, বাড়ির লোকজনরা সবাই জানতো না। হুজুর আসার পরে বাড়ির লোকজনদেরকে জিজ্ঞেস করতে থাকে, এটা কি গাছটা কে কেটেছে, গাছটা কি কাটলো? আমরা তো একটা কাজের জন্য এখানে আপনাদের এখানে এসেছি, আমরা তো এখানে মজা করছি না, তো রাগের চোটে আপনারা গাছ কেটে চলে আসবেন। তখন জানা যায় যে সেই যে মারা গেছেন তার 2 ছেলে মিলে এরকম কুড়াল দিয়ে গাছের অর্ধেক কেটে চলে এসছে। মোটামুটি এমন অবস্থা ছিল বাড়ির লোকজনরা ঘুমাচ্ছিল না। তো ওখানে মোটামুটি গোল মিটিং বসছে যে এইটা কেন করা হলো, এটা প্রশ্ন জিজ্ঞেস করছিল। তো সবাই তো ওই পরিবারটা তো সবাই শোকে স্তব্ধ। তারা মনে করছিল যে হয়তো ওই হাসপাতাল বিল্ডিংয়ের সামনে গাছ থেকে হয়েছে। তারা হুজুরকেও বেশ বকাঝকা করে। হুজুর বলে যে আমরা তো আপনাদেরকে মানা করেছি বাড়ির বাইরে যেতে, আমি 5 দিন পর তেমনি চলে যেতাম। আসলে 5 দিন পর আমার একটা সওদা হতো ওদের সাথে, সেই সওদাটা আমি আলাদা করে করতাম, যেখানে এখানে আছি এখানেই সওদাটা করে যেতাম। সওদাটা হতো
কোনো একটা খাসি টাসি বা একটা মহিষ দিয়ে হয়তো বা সদাটা হয়ে যেত। এখন আপনারা কি করলেন, আমাকে একটা বিপদে ফেললেন। তো তিনি পরের দিন সকালবেলা হাসপাতালের ওই জায়গাটা দেখতে যায়, যে দেখে যে গাছটা ছিল সেই গাছটার চারিপাশে মনে হচ্ছে অনেকগুলো মানুষের পাড়া। তো তিনি ধরে নিয়েছিলেন যে দুই ছেলে আসছিল তারা যখন কেটে গেছে গাছটা অর্ধেক, কিন্তু গাছটা অর্ধেক কাটার কথা, তো সেটা তো হুজুর গতকালকে দেখে গেল। আজকে দেখে গাছটার যতটুকু কাটা ছিল তো অনেকটু রিকভার করে গেছে। হুজুরের তখন সারা শরীর কাটা দিয়ে উঠলো যে এখন তো এটা আর সম্ভব না, আর ওরা তো ভিতরে ঢুকেছে, ওরা তো ওই যেই সার্কেলটা আঁকা ছিল, যে সার্কেলটা করেছিল অনেক বড় সার্কেল করেছিল, সেই সার্কেলটার বাউন্ডারি হুজুর আর দেখতে পাচ্ছে না। হুজুর মনে করতে থাকে যে না, এইটা একটা বিশাল বড় একটা কেলেঙ্কারি হবে, এখন এটাকে সেভ করা যাবে কিভাবে। হুজুর সেই ছেলেটাকে আবারও ওই হাসপাতাল বিল্ডিংয়ের সামনে মাদুর বিছিয়ে আসন করে বসায়। হুজুর অনেক চেষ্টা করার পরে সেই ছেলেটার মধ্যে হয়তো কিছু নিয়ে আসতে পেরেছে। সেই ছেলেটা একটা উল্টা জবানে কথা বলছিল, যেই জবানে কথা বলছিল সেই জবানটা এলাকার লোকজন বুঝতে পারছিল না, এবং ওই মুহূর্তে সবাই ছিল না। ওই সৌমিকদার দাদা ছিল, তার ছোট ভাইরা ছিল যারা জীবিত ছিল, এবং ওইখানে উপস্থিত আরও কয়েকটা গ্রাম, কয়েকটা বাড়ির লোকজন ছিল আর কি। কিন্তু ওই মুহূর্তে সবাই ওইখানে উপস্থিত ছিল না, ভিড় ছিল না। এবং সেই ছেলেটা বলছিল যে যারা এই গাছের মধ্যে আছে তারা এই বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চায় না, এবং তারা এখানে থাকবে। অতএব কেউ যদি এখানে কোনো ধরনের প্রবলেম করে বা এটা কেটে ফেলে বা বাড়ি ভেঙে ফেলে, তার কপালে শনি আছে। এই জিনিসটা বলল। একটা পর্যায়ে হুজুর অনেকক্ষণ চেষ্টা করলো, প্রায় 3-3.5 ঘন্টা চেষ্টা করা হলো। সেই হাসপাতাল বিল্ডিংয়ের সামনেই মাদুর বিছিয়ে ছেলেটার মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছিল, যে ছেলেটা ওকে হুজুর আসলে হুজুর যেটা সাহায্য নিচ্ছিল, সেই ছেলেটার শরীরের মধ্যে হঠাৎ করে খিঁচুনি উঠে যায়। ছেলেটার কথা বলতে পারছিল না। তো খিঁচুনিটা যখন নর্মাল হয়, ছেলেটাকে মধ্যে মানে আসলে ওই মুহূর্তে এমন অবস্থা ছিল যে না পেরেই ছেলেটার উপরে একটা জোর জবরদস্তি চালানো হয়, এটা সবাই দূর থেকে দেখতে পাচ্ছিল। তো পরে ছেলেটা বলে যে 3টা মহিষে তারা চলে যেতে পারে। তো 3টা মহিষে তারা যখন চলে যাবে, তারা বলেছে যে এটা কেটে ফেলতে হবে, নিলে আমরা আবার এখানে আসব। তো 3টা মহিষ এলাকার লোকজনরা মিলে সবাই রাজি হয়, এবং ওই গাছের নিচে 3টা মহিষকে বেঁধে রাখা হবে, এবং 3টা মহিষের যে উচ্ছিষ্ট থাকবে সেটাও যেন কেউ এসে না ধরে, সেই উচ্ছিষ্টটাও পরে তারা নিয়ে যাবে আর কি। তো গ্রামের লোকজনরা সবাই মিলে ওই সময় আসলে সবাই দিতে রাজিও হয় নাই, আসলে এমন অবস্থা ছিল যে সবাই রাজিও হয় নাই, সব প্রেশার এসে পড়ে সৌমিকদার দাদার উপরে নাকি। তো এলাকার লোকজনরা সবাই মিলে একটা পর্যায়ে 3টা মহিষ তারা কেনে, এবং আশপাশে গ্রামের লোকজনরা তাদেরকে বেশ সহযোগিতা করে। 3টা মহিষ তখন তার কেনা মুখের কথা ছিল না, 3টা মহিষ কিনে এই গাছের নিচে তারা বেঁধে রাখে, এবং যিনি বাঁধবেন তারা 3টা মহিষের সাথে একজন করে থাকবে, এবং 3টা মহিষ যারা বেঁধে আসবে তারা পেছনে আর তাকাবে না, মহিষটা কী করছে না করছে কিছু দেখবে না। বাঁধতে হবে রাত্রে 11টার দিকে, এবং ওই মুহূর্তে কোনো কুপি আগুন কিচ্ছু সাথে আনা যাবে না, অন্ধকারের মধ্যে গাছের মধ্যে বাঁধতে হবে। তো তারা এরকম ডিরেকশন দেখে বুঝে নিয়ে ওই গাছের নিচে 3টা মহিষ বেঁধে রেখে তারা চলে আসে বাড়ির দিকে, এবং এমনভাবে বেঁধে রেখে আসে তারা ওইখানে পেছনে তাকায় না। এর মধ্যে 2জন বান্দা যারা ছিল তারা গাছ কাটতে চেয়েছিল, তারা 2জন ওই 2 মহিষের সাথে ছিল। তো যাই হোক, তারা চলে আসে। পরের দিন সকালবেলা তারা যে দেখে শুধুমাত্র মহিষের মাথা পড়ে আছে, মাথার চামড়া এবং শিং পড়ে আছে, পেঁচানো শিং, বড় পেঁচানো শিং পড়ে আছে, কিন্তু মহিষের কিচ্ছু আশেপাশে নাই। তারা ওই মাথাটাও সেখানে ধরে না হুজুরের কথা মতো। হুজুর সেখানে 5 দিনের জায়গায় 9 দিন থাকে, এবং সেই জায়গাটার সলিউশনটা বের করে দিয়ে হুজুর সেই বাড়ি ত্যাগ করে। এবং হুজুর যখন যায় তখন হুজুরের সামনেই সেই গাছটা কেটে ফেলা হয়। আসলে এই গাছটাকে কাটতে যাচ্ছিল না, সেই গাছটা বেশ বড় গাছ ছিল, এবং গাছটা তারা কেটে ফেলে, রুট সহ কেটে ফেলে, কারণ কোনো কিছু রাখা যাবে না এরকম কথা ছিল। তারা একদম গোড়া সহ শেকড় সহ উঠিয়ে ফেলে। পরে সেখান থেকে হুজুর চলে যায়। হুজুর বলে যে এই বাড়িটা ভেঙেন না, এই বাড়িটা থাকুক এর মতো, এটা একটা সময় নিজেই ভেঙে পড়ে বসবে, আপনাদের কাউকে ভাঙতে হবে না, এই জায়গা দিয়ে আর কোনো চলাফেরার কোনো সমস্যা নাই, আশা করছি এই জায়গায় তারা ফেরত আসবে না। তারপরও নাকি মসজিদে ওই হুজুরটা যখন চলে যায়, ওই জায়গাতে নাকি ওই পরিত্যক্ত হাসপাতাল থেকে অনেকেই শব্দ পাওয়া যেত, কিন্তু কারো কোনো ক্ষতি বা কোনো বিপদ এসছে এরকম কিছু আর পরে নোট করা যায়নি বা কিছু জানা যায়নি আর কি। এটা সৌমিকদার দাদার কাছ থেকে তার সৌমিকদার বাবা জেনেছে। তখন সৌমিকদার বাবা তখন ছোট ছিল, আসলে খুব ছোট ছিল বলে খুব ছোট ছিল না, তার বয়স তখন 16-17 বছর ছিল।
তখন শ্রমিকদার দাদা তখন ওই এলাকার খুব বেশ পাওয়ারফুল লোকজনদের মধ্যে একজন ছিলেন। তো শ্রমিকদার বাবা দাদা মিলে মোটামুটি যে ঘটনাটা শ্রমিকদাকে বলেছেন সেটা আমাদেরকে শ্রমিকদা শেয়ার করেছেন। এই জন্য তাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাদের ফাইজুল ইসলাম ভাইকে, তিনি নিজের মনে করে ঘটনা কালেক্ট করছেন এবং নিজের মনে করে শেয়ার করছেন। এবং ফাইজুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি বলেছেন তার কাছে আরও 5টা ঘটনা আছে যেগুলি তিনি মোটামুটি রেডি করে আমাদেরকে তিনি খুব শিগগিরই পাঠাবেন। আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাব সামির ভাইয়ের কাছে, শুনে আসবো তার কালেক্ট করা একটি ঘটনা। আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমি সামিন আনসারি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এটি ঢাকার ধানমন্ডি এরিয়ার কোনো একটা এলাকার ঘটনা। ঘটনাটি আসলে একটা বাড়ি কেন্দ্রিক। এখনও সেখানে নানা ধরনের সমস্যা চলমান আছে। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বলেছেন যে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই সমস্যাগুলা যারা ভাড়াটিয়া আছে তাদের থেকে বেশি ফেস করছেন বাড়ির মালিক পক্ষ। শ্রোতা বন্ধুরা, আপনি কিন্তু নিজেও জানেন না যে আপনার বাড়ির পাশে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটছে কিনা। হতে পারে আপনার পাশের ফ্ল্যাটে যিনি আছেন তিনিও কিন্তু প্যারানর্মাল ঘটনার ভুক্তভোগী হয়ে থাকতে পারেন। যাই হোক, এরকমই আমার বাড়ির খুব কাছাকাছি একটা বাড়ি আছে, সেখানকারই ঘটনা এটা। আমি সরাসরি দেরি না করে ঘটনা চলে যাচ্ছি। আমি যে বাড়ির কথা বলছি সেখানকার মালিক ছিলেন জয়নাল সাহেব। যদিও তিনি এখন বেঁচে নাই। ওনার পরিবারে তিনি, তার স্ত্রী, 1 মেয়ে আর 2 ছেলে। স্বাধীনতার সংগ্রামের পরপর ধানমন্ডি বা এর আশেপাশের এরিয়া কিন্তু এত ঘিঞ্জি ছিল না। যারা এইসব এলাকায় থাকেন তারা কিন্তু জানেন যে সেই সময়টা কিন্তু বেশ নীরব ছিল। চারপাশে বলা যায় যে গাছপালায় ভরপুর ধান ক্ষেত বা জঙ্গল ছিল। তখনকার সময় কিন্তু সন্ধ্যা 7টা 8টা এরকম সময়টা হতো যে এখনকার সময় মাঝরাতের মতো। তো জয়নাল সাহেব যুদ্ধের পরপর তিনি নিজ বাড়ি, ওনার বরিশাল ছিল, সেখান থেকে ঢাকায় এসে পড়েন। এখানে তিনি কাজ করার পাশাপাশি টুকটাক দেখা যেত উনি ব্যবসা করতো, একটা চাকরি করতো, টুকটাক ব্যবসা করতো। সেই খাতিরে খুব কম দামে 6 কাঠা জমি কিনেন সে এলাকায়, আমি এখন যেটার কথা বলছি আর কি। তো 6 কাঠা জমি কেনার পর তিনি দেখছেন যে লোক সমাগম অনেক কম, তাই আর বাড়িঘর তারা করা হয় না। জমি কেনার প্রায় 5-6 বছর পর তারপর তিনি সেখানে বাড়ির কাজ ধরেন। বাড়ি বানানোর শুরুর দিন, মানে যেদিন ওনার মাটি খোঁড়ার কাজ শুরু হবে, সেদিন সকাল থেকে পুরো দমে মোটামুটি ভালোই কাজ চলছিল। তো সেই মুহূর্তে জয়নাল সাহেবের সাথে ছিল, যার মাধ্যমে তিনি জমিটা কিনেছিলেন, সেই লোকটা। বেলা 12টা কি 1টা এরকম একটা সময় হবে। মাটি যারা কাটছিলেন তাদের মধ্যে থেকে একজন দৌড়ে এসে জয়নাল সাহেবকে এসে বলতেছে যে ভাইজান জলদি এগিয়ে আসেন, একটু দিকে আসেন তাড়াতাড়ি। তো জয়নাল সাহেব সেখানে তাড়াতাড়ি সেখানে যায়, গিয়ে দেখতেছে যে এখানে মানুষের কঙ্কালের মতো বেশ কিছু অংশ পড়ে আছে, এবং আরও ঘন্টাখানিক মাটি করবার পর সেখানে আরও কিছু হাড়গোড় পাওয়া যায়। তো জয়নাল সাহেব সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল। তো কিছুক্ষণ পর দেখা যায় কি যে কাফনের কাপড়ের কিছু অংশ পড়ে আছে। যে ভদ্রলোক থেকে এই জমিটা কেনা হয় তাকে, তখন তিনি তো সাথেই ছিলেন, তাকে জিজ্ঞাসা করে ব্যাপারে। তিনি বলতেছেন যে ভাই দেখেন, এই জায়গাটা আমি যুদ্ধের পর কিনছিলাম এক লোকের কাছ থেকে, তখন এটা খালি ছিল। আর যার থেকে জমিটা কিনছিলাম সে তো এখন এখানে নাই, সে ভারত চলে গেছে। তো এই জন্য আমার আসলে এভাবে কিছু বলার নাই যে এখানে কী ঘটছে বা না ঘটছে। আর জয়নাল সাহেবের বিষয়টা আসলে বিশ্বাস পায়নি এই কারণে যে ওই লোকের পাশের জমি আছে এবং সেও দেখতেছে যে কাফনের কাপড় যেহেতু আছে, হয়তো মনে হতে পারে যে এটা একটা সময় এখানে কারো লাশ দাফন দেওয়া হয়েছিল বা এখানে কবরও থাকতে পারে, হতে পারে। তো তারপর সেদিনের মতো মোটামুটি কাজটা একটু বন্ধ রাখে জয়নাল সাহেব। তিনি কাজটা বন্ধ রাখার পর এই যে জিনিসগুলো পাইছে, তখন তিনি পাশে মানে স্থানীয় কোনো হুজুর আছে তাকে জিজ্ঞাসা করে এবং পরামর্শ নেয় যে কী করা যায়। তো যে বলে আপনি এক কাজ করেন, আপনি এটা অন্য জায়গায় এটা মাটি চাপা দিয়ে নেন, যেহেতু কাফনের কাপড় পাইছেন তার মানে এটা কোনো মুসলিমের লাশ হতে পারে, সেটা অন্য জায়গায় মাটি চাপা দিয়ে নেন। তো পরের দিন তিনি জয়নাল সাহেব তিনি সেই জায়গায় যান। প্রথমে তিনি গিয়ে বাড়ির 4টা কোণায় পানি ছিটাচ্ছিলেন। তো তাদের মধ্যে যে এক লোক এসে বলতেছে, যেটা মাটি করে কাজ করছিল, তারা বলতেছে এসে যে ভাই কিছু মনে না করলে এটা কি ছিটাইলেন। তো তিনি বলে যে আসলে আমি তো নতুন বাড়ি করতেছি, শুরুর দিন এরকম সমস্যা হয়েছে, তো আমাকে এরকম হুজুর বলছে যাতে বদনজর না লাগে, এই জন্য পানি ছিটাই দিলাম, এই জন্য পানি ছিটাচ্ছি, তোমাদের যাতে কোনো কাজ করতে সমস্যা না হয়। এরপর নাকি তেমন কোনো সমস্যা হয় না।
প্রায় বছরখানিক পর গিয়ে তারপর এই বাসাটা 3 তলা পর্যন্ত বানানো হয়, মানে 3 তলায় ছাদ, 1 তলা 2 তলা থাকার অবস্থা এরকম ছিল আর কি। তো জয়নাল সাহেব তার পরিবার নিয়ে তখন তিনি সেখানে উঠেন। তখন তার 2 ছেলে 1 মেয়ে, সব ছোট ছোট আর কি। তো ওনার স্ত্রীর খুব ইচ্ছা ছিল যে 3 তলায় যে ছাদটা আছে সেখানে গাছ লাগাবে, এবং তিনি সেটাও করেন। সমস্যাটা শুরু হয় গাছ লাগানোর প্রথম দিন। রাতে বাসায় সবাই ঘুমাইছিল, রাত্রে 1টা কি 2টার দিকে এমন হবে ছাদে বেশ হাঁটাহাঁটি শব্দ, হাঁটাহাঁটি মানে ধূপ ধূপ করে এরকম হাঁটতেছে, এরকম শব্দ নাকি পাওয়া যাচ্ছিল। জয়নাল সাহেব ঘুম থেকে উঠে বসতেই তিনি খেয়াল করে দেখছেন যে এরকম হাঁটাহাঁটি শব্দ হচ্ছে, এর সাথে কেউ গেল নাকি, যে ওনার কেয়ারটেকার গেল নাকি। কিন্তু উনি এটা ভাবেন যে না, চাবি তো ওনার কাছে, এরকম তো যাওয়ার কথা না, আর কেয়ারটেকার কথা তো রাত যায় না ছাদে। হঠাৎ করে ধুম করে কয়েকটা আওয়াজ হলো, মনে হচ্ছে যে গাছে কে কিছু ভাঙাভাঙি করছে এরকম একটা আওয়াজ, এবং 4-5 জন ছাদে দৌড়াদৌড়ি করলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ নাকি তারা হচ্ছিল। এবং এই আওয়াজটা যখন শুরু হয়, ওনার স্ত্রী তো ঘুম থেকে উঠেই যায়, ওনার ছেলেমেয়েরাও ঘুম থেকে উঠে যায়, এবং মেয়েটা নাকি ভয় কাঁদতে থাকে। প্রায় 15-20 মিনিট এরকম হওয়ার পর সব কিছু ঠিকঠাক। আমাদের মধ্যে একটা ভয় ছিল যে চোর বা ডাকাত কেউ আসলো নাকি, যেহেতু আশেপাশে নীরব এলাকা, ওনারা নতুন এখানে আসছে। কিন্তু দেখছে যে না, মোটামুটি সব ঠিক। সকাল হওয়ার পরে তো বাড়ির কেয়ারটেকারকে ডাকা হয় উপরে, এবং ডাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোনো কাউকে দেখছো নাকি ভিতরে আসতে। সে বলে যে না, কিন্তু কাউকে দেখিনি। পরে সবাই ওরা ছাদে যায়। ছাদ খুলবার পর দেখা যায় যে ফুলের টব আর গাছ যেগুলো আছে এগুলো সব ভাঙা, আর গাছের ডালপালা এরকম কাটা ছেড়ে অবস্থায় পড়ে আছে বিভিন্ন জায়গায়। চোর ডাকাত যেই আসুক না কেন, এরকম তো করবার কথা না। জয়নাল সাহেবের স্ত্রী তখন দেখতেছে যে ছাদের মাঝে সাইডে একটা বড় আম গাছ ছিল, যেটা উনি নিচে লাগাইছিলেন। তিনি দেখতেছে যে সেই গাছটার গোড়া কেমন যেন লাল লাল কি দেখা যাচ্ছে, কিন্তু সেই গাছটাই একমাত্র গাছ যেখানে কোনো ভাঙাচোরা কিছুই হয় নাই। তিনি রক্ত দলার মতো দেখতেছে যে গাছের গোড়া পানি দিলে যেরকম হয় সেরকম লাল লাল পড়ে আছে। উনি ওনার স্বামীকে মানে জয়নাল সাহেবকে জানান। জয়নাল সাহেব দেখে বলতেছে যে বুঝলাম না এটা কি হলো, ঠিক আছে বাদ দাও, নিচে যাই। মানে ওনারা ওটা আসলে সেদিনের মতো আসলে এতটা গুরুত্ব দেয় না, ভাবে যে বাইরে থেকে কেউ বাড়ির ছাদে আসলো কিনা, এই সেরকম দুষ্টামি করলো কিনা সেটা তারা ভাবে। সেদিন বিকেলের মধ্যে ওনারা ছাদের চারপাশে তার কাটা দিয়ে ফেলে, যেন বাহির থেকে আর কেউ না আসতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে সেই রাতে। ঘুমের মধ্যে জয়নাল সাহেব ওনার স্ত্রী ডাক দেয়। তো তিনি ডাক দিয়ে বলতেছে যে আমার ভালো লাগতেছে না, আমি মানে উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছি। উনি আমার স্ত্রীকে বলে যে বাদ দাও, তো আবার ঘুমায় থাক। এই 10 কি 15 মিনিট জয়নাল সাহেব দেখতেছে যে ঘুমের মধ্যে ওনার স্ত্রী বিড়বিড় করে জানি কি বলতেছে, আর বলতেছে আপনার চলে যান, এখানে থাকেন না। এই কথাটা শোনার পর জয়নাল সাহেব ওনার স্ত্রীকে আবার ডাকে। তো ওনার স্ত্রী বলতেছে তিনি স্বপ্ন দেখতেছে এরকম যে ছাদের মধ্যে কয়েকটা অবয়ব দাঁড়ায় আছে, তারা ছাদের থেকে অন্য জায়গায় যেতে চাচ্ছে, কিন্তু ওনার স্ত্রী ছাদে ছিল, এই জন্য আসলে ছাদটা ক্রস করতে পারছিল। মানে ছিল এরকম যে জয়নাল সাহেবের স্ত্রী ছাদে দাঁড়ায় আছে, কয়েকটা অবয়ব সেখানে আছে। জয়নাল সাহেবের স্ত্রী দাঁড়ায় থাকার কারণে অবয়বগুলা ছাদটা ক্রস করতে পারতেছিল না। সমস্যাটা এটাই তিনি দেখেছেন আর কি। সেই রাতেও আসলে ওভাবে কিছু হয় না, কিন্তু আবার যখন ঘুমাতে যাবে আবার এরকম নাকি ছাদে ধুপ ধুপ করে আওয়াজ শুরু হয়। সেদিন থেকে আসলে মেন সমস্যা শুরু। আস্তে আস্তে দিন যতই বাড়ে বাসার সমস্যা বেড়ে যাচ্ছিল। ওনার স্ত্রী তো এরকম টুকটাক স্বপ্ন দেখে, খারাপ ঠিক আছে, ছাদেও আওয়াজ হয়, কেয়ারটেকারকেও বলা হয়েছে তুমি ছাদ সবসময় পাহারা দিবা, কিন্তু এখন সমস্যাটা হয় ওনার 2 ছেলে পাশের রুমে ঘুমাতো। তারা নাকি বলে যে তারা নাকি রুমে রাত্রেবেলা কাকে দেখে। জয়নাল সাহেব তখন কেয়ারটেকারকে বলে যে তুমি এক কাজ করো, ভালো কোনো হুজুরের সন্ধান পাওয়া নাকি দেখো তো, কারণ নতুন বাসায় আসলাম, কারো কোনো মানে এরকম যে সমস্যাটা হচ্ছে, তোমার ভাবি এরকম সমস্যায় পড়তেছে, বাচ্চারাও দেখতেছে। কারণ কেয়ারটেকারের কমপ্লেন হচ্ছে সেও নাকি ছাদে যখন যায় প্রায় সময় দেখতেছে যে ছাদে গাছপালা এরকম ভাঙাভাঙি অবস্থায় থাকে, এবং ওরা নেট লাগায় রাখছিল, তারপরও নাকি দেখা যায় যে সমাধান এরকম একটা হয় না। তো মাসখানেক এরকম চলার পর জয়নাল সাহেব কেয়ারটেকারের মাধ্যমে একটা হুজুরকে আনেন, এবং হুজুর পুরো বাসাটা বন্ধ করে দেয়। এবং বন্ধ করার পর তিনি এটা বলে যান যে আমি বাসা বন্ধ করে যাচ্ছি, বাট শতভাগ সমাধান হবে কিনা জানি না, তবে আমি এটা বলতে পারি যে এখানে আপনার এলাকাটা নির্জন, তো এখানে এমন হতে পারে যে জিনদের যাতায়াত আছে বা চলাচল আছে, এই জন্য আপনি বাসায় এরকম সমস্যাটা হচ্ছে। ওরা তো কোনো ক্ষতি করতেছে না, বাট ওরা আপনার কি ইচ্ছা ইঙ্গিতে বুঝাচ্ছে, তো আপনি একটু দেখেন, কিছুদিন দেখেন কিছু সমাধানটা হয় কিনা। তো হুজুর এরকম বাসা বন্ধ করে দেওয়ার পরও জয়নাল সাহেব বলে যে আপনি বাসা বন্ধ করছেন ঠিক আছে, বাট
যারা যাতায়াত করছে তাদেরকে ডাকা যায় নাকি, দেখেন যে আমি আমাদের বাবার কাছে শুনছি অনেক সময় ডাকলে এরা কথা বললে শুনে। তখন নাকি হুজুর একটা সময় তিনি তার মসজিদে গিয়ে তখন জনাব সাহেবকে ডাকে। তখন একদিন রাতে এরকম হুজুর জিন ডাকে, এবং জিনটা ঠিক একই কথাই বলে যে এটা তাদের, যে তারা যে ইবাদত করতে যায় এই রাস্তাটা নাকি তাদের চলাচল, এখন এই ছাদে এরকম ওদের যদি সমস্যা হয়, সমস্যার কারণে তারা এরকম এই একটু হিংস দিচ্ছে যাতে এখান থেকে এগুলো সরাই ফেলা হয়। তো হুজুর তখন অনেক অনুরোধ করে বলে যে দেখো এখন তো জিনদের মধ্যে যারা ছিল তাদেরকে মনে একজনকে বলে যে দেখেন এখানে যেহেতু একটা পরিবার থাকতেছে, আপনারা এখানে কোনো ক্ষতি করেন না, আপনারা ওরা এখানে বাচ্চা কাচ্চারা সেটা ভয় পেতে পারে। তো জিনদের থেকে একজন নাকি তারা তখন বলে ঠিক আছে আমরা কোনো ক্ষতি করবো না, আমি যতদিন বেঁচে আছি আমাদের মধ্যে যারা আছে তারা আপনার এখানে কোনো ক্ষতি করবে না। এরপর থেকে আসলে আর ওখানে কোনো সমস্যা হয় না। 2010 সাল তখন এই বাসাটা এই 3 তলা থেকে নাকি 5 তলা করা হয়। তো এরপর জয়নাল সাহেবের যে 2 ছেলে ছিল তারা দেশের বাইরে কানাডাতে চলে যায়। ওনার মেয়ে শুধু থাকতো, ওনার মেয়ের জামাই সহ 3 তলায় একা থাকতো। 18 সালের দিকে জয়নাল সাহেব এবং তার স্ত্রী মাত্র 8 মাসের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে মারা যায়। ওনারা আসলে বেশিতে থাকতো দোতলায়, সম্পূর্ণ ফ্ল্যাট নিয়ে থাকতো দোতলায়। তখন সেই ফ্ল্যাটটা খালি হয়ে যায়। তো এরকম ঠিক হয় যে ফ্ল্যাট যেহেতু খালি পড়ে আছে, তো ওনার ছেলে যারা বিদেশে থাকে তারা দেখা যায় যে বছরে একবার 2বার আসলে ঈদের সময় আসলে এখানে ফ্ল্যাট এখানে থাকবে, আর মেয়ে তো 3 তলাতেই আছে। তো বাবা মা মারা যাওয়ার পর যেহেতু নতুন কেয়ারটেকার বাসার দেখভাল করবে, তো পুরো দোতলাটা এবং পুরো বিল্ডিংয়ের প্রতি ফ্লোরে সিসি ক্যামেরা লাগাই দেওয়া হয়, দোতলার ভিতরের রুমগুলোতে সিসি ক্যামেরা লাগাই দেওয়া হয়। সমস্যাটা আবার শুরু হয়। বাসার কেয়ারটেকার মাসে 2-1বার সে নাকি দোতলায় এরকম ঘর মুছতে বা ফার্নিচার মুছতে এরকম যেত। তো সেদিন নাকি সন্ধ্যার পরে কোনো একদিন এরকম সে ফ্ল্যাটের ভিতরে যায়, নিজ দায়িত্বে সে কাজ করছিল। তো মেইন দরজাটা লাগানো ছিল 3 তলায়। জয়নাল সাহেবের মেয়ে এমনি সিসিটিভিতে দেখতেছে যে আসলে কেয়ারটেকার ঠিকভাবে কাজ করতেছে কিনা। হঠাৎ তিনি দেখতেছে যে একটা চুল কোঁকড়ানো একটা মেয়ে, তার বয়সটা হবে 7-8 বছর, কেয়ারটেকার যে ফার্নিচার মধ্যে তার পিছে পিছে দৌড়াদৌড়ি করতেছে। তিনি তো বেশ রেগে যান যে এই বাচ্চা কেন কেয়ারটেকার ঘরে ঢোকালো। তো সাথে সাথে তিনি দোতলায় নিজ মায়ের ফ্ল্যাটে যান, গিয়ে দরজা নক করতে কেয়ারটেকার দরজা খুলে এবং তাকে বলে তুমি কাকে ঢুকাইছো বাচ্চা। তো বলছে না আমি তো কাকে ঢুকাই নাই। তারপর সেই মেয়ে ওনার মেয়ে দেখে ভিতরে গিয়ে দেখতেছে না কেউ নাই সেখানে। তো মনে করছে কেয়ারটেকার হয়তো ওনার সাথে এরকম মিথ্যা কথা বলছে, এরকম করতেও পারে। তো এরকম নাকি আর 2-3বার এরকম ঘটনা সেম ঘটনায় ঘটে। তো এই কেয়ারটেকারের জায়গায় অন্য একটা লোককে কাজে লাগানো হয়। সমস্যাটা হচ্ছে যে অন্য লোককে আনবার পরেও সেম জিনিস দেখা যায়। আর ভয়ের কথা হচ্ছে যে দেশের বাহির থেকে জয়নাল সাহেবের বড় ছেলে একদিন তিনি তার সিসি ক্যামেরা চেক করতেছে, মোবাইলের মাধ্যমে চেক করা যায়, এরকম চেক করতেছিল। তিনি দেখতেছে একদিন যে ওনার বাবা যে রুমটা ছিল সে খাটের মধ্যে অনেক জানি মনে হচ্ছে একটা অবয়ব শোয়া অবস্থায় আছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছিল না। রুমের লাইট বন্ধ করার পর সিসি ক্যামেরাতে অনেক সময় দেখা যায় না, এরকম ফেসটা দেখা যায় ফিল্মের মতো বা এরকম দেখা যায়, এরকম দেখতেছিল তিনি। তো তিনি তখন তাড়াতাড়ি ওনার বোনকে ফোন দিয়ে দেশে এবং বলতেছে তুমি তাড়াতাড়ি দোতলায় যাও, গিয়ে দেখো কেয়ারটেকার কারা জানি বাসায় ঢুকাইছে। ওনার বোন যখন দোতলায় দরজা খুলতে যাবে, বড় ভাই তো দেখতেছে যে মোবাইলে কি, উনি দেখতেছে বড় ভাই যিনি বড় ছেলে ছিল জয়নাল সাহেবের, সে দেখতেছে যে অবয়বটা ছিল সে সেকেন্ডের মধ্যে ওয়াল ভেদ করে মনে চলে গেল, স্পষ্ট সে সিসি ক্যামেরা দেখে। এবার তো সে বুঝে গেছে যে সমস্যাটা কি, কারণ ওরা বাবার কাছে শুনছিল যেখানে সমস্যা, মানে বাবার কাছে শুনেছিল যেখানে এবার সমস্যা এক সময় ছিল, জানাই ছোটবেলায় কি দেখেছে। তখন তিনি তার বোনের জামাইকে এরকম বলে যে আপনি বাচ্চাটা আবার বন্ধ করেন, দেখেন কিছু সমাধান করা যায় কিনা। তারপর মোটামুটি আবার বাসা বন্ধ করা হয়, তবে আসলে কিন্তু সমস্যাটা যায় না। মাসখানেক ঠিক ছিল। জয়নাল সাহেবের 3 তলায়, জয়নাল সাহেবের মেয়ে যিনি 3 তলায় থাকতো সেখানে পরপর 3বার কাজের লোক নাকি চলে গেছে। কাজের লোকরা যারা বাসার যে রুমটায় থাকতো সেখানে একটা ছোট বারান্দা ছিল, প্রতিটা কাজের লোকে যিনি বলতো, কাজের লোকেরা বলতো যে রাতে ঘুমানোর পর নাকি বারান্দা দরজাকে নক করে, আবার দরজা নাকি নিজে থেকে লক হয়ে যেত। তো এই যে সমস্যাটা টুকটাক ঘটছে, এই ঘটনা মানে মোটামুটি মানে বাড়িওয়ালা যিনি ছিলেন, জয়নাল সাহেবের মেয়ে যিনি ছিলেন, আসলে বাইরে কাউকে শেয়ার করতে চান নাই। কিন্তু এই সমস্যাগুলো টুকটাক এখন ভাড়াটিয়ার মধ্যেও ঘটা শুরু করে। 4 তলায় 4 জন ব্যাচেলার থাকতো, স্টুডেন্ট। ওরা একদিন জয়নাল সাহেবের মেয়েকে এসে বলে যে দেখেন আপনাদের এখানে মনে হয় সমস্যা আছে, আমরা একটা সমস্যা ফেস করছি। তাদের কাছে জানতে চাই যে কী দেখুন ফেস করছে। তো একজন বলতেছে যে ঈদের ছুটিতে ওরা 4 জনের মধ্যে 3 জন বাড়ি গেছিলো, তো একজন হয়তো একটু পরে যাবে।
তো সে মানে একা বাসা থাকতে ভয় পাইতো, তো সে নাকি বারান্দার লাইট জ্বেলে মোটামুটি ঘুমাইতো। সমস্যাগুলো হতো এমন যে মাঝরাতে সে দেখতো যে বারান্দার লাইট অফ করা, কিন্তু বাসায় তো কেউ নাই, লাইট অফ করবে কে? এমন নাকি কয়েকদিন ঘটার পর সে নাকি তখন সেই জয়নাল সাহেবের মেয়েকে বলে। জয়নাল সাহেবের মেয়ে নিজে তো বুঝে, কিন্তু তিনি আসলে বুঝতে দেন না। তিনি বলে, দেখো তোমরা হয়তো করছো মনের ভুলে, এটা এরকম তো হবার কথা না। তো এই ঘটনাটা আসলে বেসিক্যালি জয়নাল সাহেবের মেয়ের থেকে এটা সংগ্রহ করা হয়েছে। উনি ওনার থেকে এটা সংগ্রহ করা উনি, এবং এটা বলেছে যে ওনার আসলে পরিবারের সাথে কী ঘটছে বা এখনও যা যা ঘটছে সেটা আসলে ওনারা বের করতে পারেন নাই। ওনারা বাসা যদিও বন্ধ করা আছে, টুকটাক সমস্যা এরকম হয়, এটা হয়েই চলেছে। এবং তিনি এটাও বলেন যে তিনি বাসাটা ছেড়ে এখন নতুন একটা ফ্ল্যাট কিনে পাশের এলাকায় উঠবেন। তো শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আসলে ঘটনা যেটা জয়নাল সাহেবের বাসায় এখনও ঘটে যাচ্ছে। এটা আমার বাসার খুব কাছাকাছি একটা বাসা। তো ইনশাল্লাহ আপনাদেরকে আরও যদি এরকম ঘটনাই বাসার পাই আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। সেখানে কিছু ভাড়াটি আমার পরিচিত আছে, সেই ভাইদের সাথে আমি কথা বলে দেখি কোনো ঘটনা পাওয়া যায় কিনা, অবশ্যই আমি ভূতির কথা সেই ঘটনা শেয়ার করবো।